মানসিকভাবে অসুস্থরাই চীন ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে বললেন প্রধানমন্ত্রী। কোটা নিয়ে আদালতের বাইরে সরকারের কিছুই করার নেই। কোটা পুনর্বহাল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল হাইকোর্ট। সংস্কার দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি শিক্ষার্থীদের। এবং কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এখনও বিপদসীমার উপরে ব্রহ্মপুত্র দুধকুমার নদের পানি, বিশুদ্ধ পানি সংকটে বানভাসীরা। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সরকার কঠোর হওয়ার কারণে দুর্নীতিবাজরা ধরা পড়ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো দুর্নীতিবাজই ছাড় পাবে না। দুর্নীতিবাজদের ধরলেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, এটা বিশ্বাস করেন না বলেও জানান সরকার প্রধান। রবিবার গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় কোটা ইস্যু নিয়ে আদালতের আদেশের বাইরে সরকারের কিছুই করার নেই বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাবণ্য ভূঁইয়ার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন লতিফ চৌধুরী। 8 থেকে 11 জুলাই চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর উপলক্ষে গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন। এখন দুর্নীতির নানা দিকে, নানা সেক্টরে দুর্নীতি দেখা যাচ্ছে, দুর্নীতি নিউজগুলো আসছে। সেই ব্যাপারে কি আপনি সামনে আরও বেশি কঠোর হবেন কি না? এই সমস্ত জঞ্জাল সাফ করতে হচ্ছে। তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চীন সফরে 21টি সমঝোতা সই, 7টি দ্বিপাক্ষিক সহযোগিতা ঘোষণা করা হয়েছে। 4টি প্রকল্পে $2 বিলিয়ন প্রদান করবে চীন। আবাসন, হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী চীনা ব্যবসায়ীরা, এমন কথাও বলেন প্রধানমন্ত্রী। কিছু অনুদান দেবেন আমাদের, কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেবেন, আর রিয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এই 4টি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন। এই 4টি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে $2 বিলিয়ন সহপরিমাণ অর্থ প্রদানের সম্মত হয়েছে। সরকার প্রধান বলেন, আদালতের রায়ের পর কোটার বিষয়ে সরকারের কিছু করার নেই। যারা আন্দোলন করছে তারা আইন মানে না, সংবিধান মানে না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। ইমেজ নষ্ট হওয়ার পরোয়া করেন না জানিয়ে শেখ হাসিনা বলেন, অন্যায় যে করবে তাকে অবশ্যই ধরা হবে। যে ব্যবস্থা অব্যাহত থাকবেই, এখানে তো আর কোনো দ্বিধা নেই। আমি ওটা বিশ্বাস করি না যে আমি এটা ধরলেই একবারে আমার সরকারি ইমেজ নষ্ট হবে। নো, আমি এটা বিশ্বাস করি না। আমার দায়িত্বই হচ্ছে যে অন্তত এই যে সমস্ত অনিয়মগুলি আছে সেগুলি ধরে একটা জায়গায় নিয়ে আসা, দেশটাকে সুস্থভাবে নিয়ে আসা, সেটা আমরা করার পদক্ষেপ নিয়েছি, কাজে এটা অব্যাহত থাকবে। ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা জানান প্রধানমন্ত্রী। তিস্তা প্রকল্পে ভারতকে প্রাধান্য দেয়া হবে বলেও জানান সরকার প্রধান। তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে, কাজে তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয়, তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শুধু বিদেশে রপ্তানি নয়, পণ্য দেশের বাজারেও বাজারজাত করতে হবে ব্যবসায়ীদের। রবিবার জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান অনুষ্ঠানে কূটনৈতিক জোর দিতে বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। স্বাধীনতার 50 বছরের ব্যবধানে দেশের অর্থনীতিতে এসেছে ঈর্ষণীয় সাফল্য। এতে বড় ভূমিকা রাখছে রপ্তানি বাণিজ্য। রপ্তানিকারকদের পরিশ্রম ও কর্মদক্ষতাকে স্বীকৃতি জানাতে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। 77 প্রতিষ্ঠানকে রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা এবং বৈশ্বিক যুদ্ধ ব্যবস্থার মধ্যে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। যে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি যখন 2009 সালে সরকার গঠন করি, তখন আমাদের জিডিপির পরিমাণ কত ছিল? মাত্র $102 বিলিয়ন।
আজকে 15 বছর আমরা দেশ চালিয়েছি। 2013 সালে সেই জিডিপি আমরা 450 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, রপ্তানির জন্য নতুন বাজার খুঁজতে হবে এবং সেসব দেশের চাহিদা রেখে উৎপাদন বাড়ানো জরুরি। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগে বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, বাট একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। আগামীতে অতি দরিদ্র বলে কেউ থাকবে না বলেও জানান সরকার প্রধান। ইনশাআল্লাহ মাত্র কয়েকদিনের মধ্যে আর মাত্র কয়েক হাজার দিলেই প্রত্যেকের একটা ঘর হবে। আর ঘর হওয়া মানে কি, আপনাদের উৎপাদিত পণ্য বাজারজাত করারও একটা সুযোগ সৃষ্টি হয়ে যায়। এবং গ্রামে রাস্তাঘাট, বিদ্যুৎ, সব ঘরে ঘরে বিদ্যুৎ সবই আমরা করে দিচ্ছি এই কারণে যে উন্নয়নটার জন্য সকলের হয়, সকলের না হলে তো হবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট এই রায় প্রকাশ করেন। এর আগে গত 5 জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর 9 জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই দিনে আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। গত 4 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন। পরে 10 জুলাই হাইকোর্টের দেওয়া রায়ে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেন আপিল বিভাগ। কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই পদযাত্রা শুরু হয়। একই সঙ্গে আন্দোলনে থাকা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করেছে। এদিকে সংসদে আইন পাশের এক দফা দাবিতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে 12 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেছে। আবির হোসেনের ক্যামেরায় এইচের মিত্র রিপোর্টে থাকছে বিস্তারিত। সরকারি চাকরির সব গ্রেডে কোটা বাতিল করে সংসদে আইন পাশের এক দফা দাবিতে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করেছে কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই পদযাত্রা শুরু হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে কঠোর অবস্থানে থাকবে বলে জানান আন্দোলনকারীরা। আগামীতে যে কোনো রকম হামলা মামলা ভয়ভীতি উপেক্ষা করে ছাত্র সমাজের এক দফা দাবি আদায়ের জন্য লাগাতার যে কর্মসূচি চলছে, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সেই কর্মসূচি চলবে। আমরা নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান চাই, আমরা জাতীয় সংসদের মধ্য দিয়ে স্থায়ী সমাধান চাই। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা যুদ্ধ ঘোষণা করব প্রয়োজন হলে, তারপরও আমরা আমাদের দাবি চালিয়ে যাব ইনশাআল্লাহ। সরকারের আমাদের প্রতিপক্ষ বানানোর যে প্রক্রিয়াটি চলছে, সেই জায়গায় সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য আসা উচিত না। তারা আমাদের সাধারণ শিক্ষার্থী আমাদের কাছে যৌক্তিক দাবি জানিয়েছে, সেটি সমাধান আমরাই করব। এদিকে সংসদে আইন পাশের এক দফা দাবি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে 10 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেছে। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিক্ষার্থীরা যতই মামলা তোলার জন্য আলটিমেটাম দিক, সঠিক তদন্তের মাধ্যমেই মামলার চার্জশিট দেওয়া হবে। আন্দোলনের পিছনে উস্কানিদাতা রয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা না বুঝেই আন্দোলন করছে, তাদের পিছনে উস্কানিদাতা রয়েছে। তাদের উস্কানিদাতারাও বেড়ে যাচ্ছে, তাদের ভুল পথে
নেওয়ার লোকেরও অভাব থাকবে না এবং সেই ধরনের ঘটনা ঘটছে। যেহেতু একটা ঘটনা ঘটছে, এটা তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ সরকার। মায়ানমারের এই যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ভারতের যিনি এই নার্কোটিক্স ডিপার্টমেন্টের চিফ, তাদের সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় সেইগুলি কাজ করছে। পরে মাদক নিয়ে সচেতনতামূলক রচনা ও প্রতিরোধমূলক কর্মকাণ্ডের জন্য পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি। বেশ কয়েকদিন থেকে ঘরবাড়িতে পানি থাকায় বেড়েছে দুর্ভোগ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির পাশাপাশি শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে বানভাসীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও তা অপ্রতুল বলে দাবি বানভাসীদের। হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ধরলা ও তিস্তা নদীর পানি কমলেও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি। এতে দীর্ঘদিন পানির নিচে বিভিন্ন ফসলের ক্ষতির পাশাপাশি চরম বিপাকে বানভাসীরা। ঘরবাড়িতে পানি থাকায় উঁচু রাস্তা কিংবা আশ্রয় কেন্দ্রে উঠেছে বানভাসী জেলার লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বানভাসীদের অভিযোগ, না খেয়ে থাকলেও খোঁজ নিচ্ছেন না কেউই। না ঘর টাইমও তলাইছি, বিড়বে না পাইলে খাই কি খাওয়া তো খাবে, বেড়া তো দেওয়া খাবে। কিছু লোক আর এখানে আশ্রয় নিয়েছে, আর কিছু লোক বাড়িতে খাটের উপরে বা চৌকির উপরে পাক শাক করে খাইতেছে। আশ্রয় কেন্দ্রই আছি 4 দিন ভরা, আমার অসুবিধা। ভাত পাক করে পাই না, খাবার পাই না, খুব অসুবিধা। এখন ঘর না থাকি, এখন বাইরে আসি, এখন কুমড়া যাই কি না যাই। বন্যা হলে না মানুষ বেড় বাড়ো না পায়, করি খাবারও না পায়, ঘর দুয়ার তলালে কি করি খায়। এদিকে ত্রাণ সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি নিয়মিত বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সহায়তা দিচ্ছেন বলে জানান জেলা প্রশাসন। স্বাভাবিকভাবে বলা যায় যে ত্রাণ সহায়তার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। আমরা সার্বিকভাবে সরাসরি সরকারের পক্ষ থেকে প্রস্তুত রেখেছি এবং সকলকে সাথে নিয়ে বন্যা মোকাবেলা যথাযথভাবে করবার জন্য সার্বিক প্রস্তুতি আমাদের আছে। বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন ছাড়াও বন্যার্থদের পাশে থাকবে জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধার পলাশবাড়ির গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার শিল্পীর বিরুদ্ধে বিদ্যালয়ে না আসা শিক্ষার্থীদের নকল সরবরাহ, সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ সহ বেশ কিছু অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এর আগে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ অন্য সদস্যরা মিলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করলে তদন্ত শেষে গত 18 জুলাই সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ কবির ও আব্দুল হান্নান মণ্ডল অভিযোগের সত্যতা আছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে গত 24 জুলাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অভিযুক্ত শিক্ষিকা সোনিয়া আক্তার শিল্পীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করেন। আমরা শুনতে পাচ্ছি প্রধান শিক্ষক চলে যাওয়ার পরে এখানে শূন্য, এখন প্রধান শিক্ষককে নিয়ে ভারপ্রাপ্ত দেওয়া হবে। তো আমরা শুনতেছি সোনিয়াকে দেওয়ার জন্য। তো সোনিয়াকে যে যার এত দুর্নীতি, যে স্কুলে সঠিকভাবে পাঠদান দিচ্ছে না, সঠিকভাবে স্কুলে আসতে না, বিভিন্ন দুর্নীতির কারণে তাকে যে দেওয়া, তাহলে স্কুলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। স্কুলে যখন যত সত্য আসে তত সত্য চলে যায়, ওনার মন করার মতো চলে যায়, মন করার মতো আসে। তো ওনার মতো শিক্ষককে যদি দেওয়া হয় দায়িত্ব, তাহলে তো স্কুলের সার্বিক উন্নতি হবে না। আমরা তদন্ত করে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ, আমরা সেগুলো মতামত সহ আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ডিবিও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় পাঠাইছি।
বগুড়ায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্না। এ সময় বক্তব্য রাখেন জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হোসেন শরীফ সঞ্চয়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী সহ আরও অনেকেই। দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাঁটি স্লোগানে বরিশালের গৌর নদীতে ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ব বৃক্ষরোপণ দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুলে 3 শতাধিক বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন গৌর নদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজন, সভাপতি তানবির আহমেদ শাকিল, সাংগঠনিক সম্পাদক সানাউল সহ আরও অনেকেই। একটু বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়তে হয় গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কয়েক হাজার মানুষকে। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পাশাপাশি দীর্ঘদিন গ্রামীণ সড়ক সংস্কার না করায় এমন দুর্ভোগে স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, শিল্প অধ্যুষিত মুলাইদ গ্রামের দুর্ভোগে লাঘবে কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। মাহমুদুল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নারুব ইসলাম হেমু। ঘর থেকে বের হলেও পা দিতে হয় পানিতে। একটু বৃষ্টিতেই সড়ক কিংবা ঘরের সামনে পানি জমে। এমন দুর্ভোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদহ গ্রামের কয়েক হাজার মানুষ। শ্রীপুরে শিল্পের ছোঁয়ায় জীবনমান উন্নত হলেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি মুলাইদহ গ্রামের। ভাঙাচোরা সড়ক আর জলাবদ্ধতায় বছরের পর বছর পানিবন্দী থাকলেও তা দেখার যেন কেউই নেই। এই কোমর পর্যন্ত পানি ভাঙিয়ে আমরা মেন রোডে উঠছি। এখন দেখেন পানির অবস্থা দেখেন, আমাদের ময়লা, এরপরে খাবার পানি সংকট, বারবার বলা সত্ত্বেও তারা কোনো সুরাহা দিতে পারে নাই। পানি বন্ধ হয়ে রয়েছে, কোনো কাজ কাম করুন জানা, ঘটে বারুন জানা। চেয়ারম্যান তো এটার কোনো খবরই নেয় না। কি অবস্থা আছে, কি করতেছে বুঝলো না, কোনো পাত্তাই না। চেয়ারম্যানের রঙই আমরা দেখি। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরা মাওনা চৌরাস্তা কাঁচা বাজার থেকে শফিক মোড় হয়ে আমতলা মোড় ও ক্যাপ্টেন সিএনজি থেকে মুলাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কটি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতে পানি উঠে আসে বাসাবাড়িতে। সাপ বিচ্ছু বয়ে ছেলে মেয়ে বাসা থেকে বের হতে পারে না। আপনার চেয়ারম্যান মেম্বার আসে ঠিকই, ভোটের জন্য আসে। আমরা যে সাধারণ গরিব মানুষ, আমরা হলো কষ্ট। সংশ্লিষ্ট ব্যক্তিরা আছে, তারা যদি এটার সম্পর্কে কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমাদের আরো দুর্ভোগে জীবনযাপন করতে হবে। এমন বাস্তবতায় দ্রুত সড়ক সংস্কার ও জলাবদ্ধতা দূরকরণে উদ্যোগ নেয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধিদের। শিল্প কারখানা মালিকরা ভরাট করে, ফ্যাক্টরি করে, বাউন্ডারি ওয়াল করে জলাবদ্ধতার সৃষ্টি করছে। এলাকার প্রভাবশালী মহল যারা আছে, যারা ব্যবসা বাণিজ্য করে, মিল ফ্যাক্টরি, ওদের জন্য এটা ওরাই সৃষ্টি করছে, ওরাই এখনের জটিলতাও তাদের জন্য। আমাদের কাবিলিতে নাই, আমরা কি করবো? আমরা তো সীমিত। আমি তো আর রোডস এন্ড হাইওয়ে কাটতে পারবো না। এটা কাটতে হলে হাই অথরিটি পারমিশন দরকার, নিতে ড্রেন করা দরকার, অনেক বড় বাজেটের প্রয়োজন। জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার এবং পানির নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রকৌশলী সদস্যদের সন্তানদের এসএসসি, এইচএসসি, জিপিএ পাসপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে নগরের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন হলে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশিদের সভাপতিত্বে ও প্রকৌশলী শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামে পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রকৌশলী হুমায়ুন কবির, সিনিয়র প্রকৌশলী অধ্যাপক স্বপন কুমার পালিত সহ অনেকেই। মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 114 জন বিজয়ীর মাঝে পুরস্কার হিসেবে সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়। Expert B500
CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel। এ পর্যায়ে HM Steel চট্টগ্রাম সংবাদ। তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি সন্ধ্যা, সীমানা পেরিয়ে কবিতার মোহনায় আবৃত্তির মেলবন্ধন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহান স্বাধীনতা পদকপ্রাপ্ত আশরাফুল আলম। উদ্বোধক ছিলেন ভারতীয় হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালেক মুস্তাকিম, দেওয়ান সাইদুল হাসান, নাট্যজন সজল চৌধুরী, ডক্টর আলী আসগর চৌধুরী সহ আরও অনেকেই। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ ছিলাম জানাবো আরও একবার। মানসিকভাবে অসুস্থরা চীন ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে বলেন প্রধানমন্ত্রী। কোটানি আদালতের বাইরে সরকারের কিছুই করার নেই। কোটা পুনর্বহাল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল হাইকোর্ট। সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি শিক্ষার্থীদের। এবং কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এখনো বিপদসীমার উপরে ব্রহ্মপুত্র দুধকুমার নদের পানি, বিশুদ্ধ পানি সংকটে বানভাসীরা। সকালের সংবাদ এ পর্যন্তই। বড় সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।